দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ অনুষ্ঠানে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন, তার সঙ্গে দেখা করে আসা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বরাতে এমন খবর দিয়েছে বিবিসি বাংলা। বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত এই ইস্যুতে গণমাধ্যম, সামাজিক মাধ্যম ও রাজনৈতিক দলের মধ্যে চলছে নানা আলোচনা। এ ঘটনা এমন সময় ঘটল যখন বিএনপি রাজপথে কর্মসূচি রেখেছে এবং এই সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত না রাখার ইঙ্গিত দিচ্ছে। যদিও প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, দ্রুত নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। আর জামায়াত ইসলামী বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ দিলে জনগণের সন্দেহ কেটে যাবে। এরই মধ্যে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছেন, ঘোষিত সময়েই নির্বাচন আয়োজনে কোনো এদিক সেদিক হবে না। আর হেফাজতের মামুনুল হক বলেছেন, ক্রান্তিকালে ত্রাতা মোহাম্মদ ইউনূস, আপনি সংস্কার কাজ সম্পন্ন করুন। আজ মোটামুটি এসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। আজকে আমরা অনুষ্ঠানের নাম দিয়েছি রাজনীতির গল্প। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক বিএনপি, আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং ফারুক হাসান, মুখপাত্র, গণ অধিকার পরিষদ। তিনজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি একটু মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পদত্যাগের ভাবনার মতো একটা সংকটে কিভাবে পড়লেন তিনি আর কি? উনি যে পদত্যাগের কথা চিন্তা করছেন, এটা আপনি কার কাছে জানতে পেরেছি? যার কাছে জানতে পেরেছি, উনি একটা পলিটিক্যাল পার্টির লিডার। আচ্ছা, উনি কি ডক্টর ইউনূসের স্পোক্স পারসন? না। ডক্টর ইউনূসের একটা বিশাল প্রেস উইং আছে। আগে কোনো প্রধানমন্ত্রীর এত বড় প্রেস উইং ছিল না। এবং সব প্রেস উইংয়ের প্রত্যেকটা লোক প্রফেশনাল, সাংবাদিক, একজন দুজন বাদে, এবং এরা খুবই অ্যাক্টিভ। কিছু পান থেকে চুন খসলে যেটা উনি বলেছেন সেটাও বলে দেয়, যেটা উনি বলেন না সেটাও তারা বলে দেয়, এবং দায়িত্ব নিয়ে বলে। প্রেস উইংয়ের যিনি প্রধান প্রেস সেক্রেটারি, উনি তো অনেক সময় উপদেষ্টাদের চেয়েও পাওয়ার নিয়ে, দায়িত্ব নিয়ে উনি অনেক সময় কথা বলেন। তো এত লোক থাকতে ওনার মনের এই বিরক্তি, এই হতাশা, এটা প্রকাশ করার জন্য নাহিদ ইসলামী অ্যাপ্রোপ্রিয়েট পারসন কি করে হয়, এটা আমার কাছে ভাই ক্লিয়ার না। আচ্ছা, কালকে রাতে ঘটনা হয়েছে, কাল রাতে উনি প্রকাশ করেছেন বিবিসির কাছে। আমি বুঝতে পারলাম না আমাদের কোনো সাংবাদিকরা আজকে এই ব্যাপারটা নিয়ে প্রেস উইংকে কেন নক করলো না, কেউ নক করে নাই। আমি আজকে বিকাল পর্যন্ত ওয়েট করছি যে প্রেস উইং থেকে কোনো বিবৃতি আসে কিনা। প্রেস উইং কিচ্ছু বলেনি। আমি যদি এখন বলি মিস্টার নাহিদ ইসলাম ওনার দলের পলিটিক্সটা এই কথার মাধ্যমে করেছেন, আপনি এটা কীভাবে খণ্ডন করবেন? ডক্টর ইউনূস যে ওনার কাছে ওনার হতাশা ব্যক্ত করেছেন এবং হতাশা ব্যক্ত করার জন্য ওনাকেই একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট পারসন মনে করেছেন, সেটার কি প্রমাণ আপনার কাছে আছে? না আমার কাছে আছে। আমি তো আজকে সারাদিন খেলে প্রমাণই খুঁজলাম, পাইলাম না তোরে ভাই। তো এইগুলো হলো নানা ধরনের ঘটনা। এখন কি হচ্ছে, আমি যদি অন্যভাবে বলি, তো এটা শোনার পর একদম প্রাথমিক প্রতিক্রিয়া, দেখেন অতগুলি প্রতিক্রিয়া হয়েছে, আমি বলি আপনাকে। একজন আমাকে বলতেছে, কালকে যখন শুনছি, সে প্রথমে দিনই বলতেছে আজকে কি বার? আমি বললাম কেন, বৃহস্পতিবার। ওই কি তাহলে আগামীকাল শুক্রবার না? আমি বলছি হ্যাঁ। ওই কি তাহলে শুক্রবারকে মাথায় রেখে কিছু একটা হচ্ছে। আবার একটা গণজমায়েত, শুক্রবার তো ঢাকা শহরে জমায়েত করা, বিক্ষোভ করা খুব সহজ। কিছু লোকজন তো রেডিমেড পাওয়া যায়। আচ্ছা, কিছু একটা হইতে পারে, কিন্তু সবাই এত হাহাকার করবে যে না যেও না, সাথে কিছু একটা বলবে, কি বলবে আমি জানি না, বলবে। অনেকে ভেবেছিল গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, আশপাশের জেলা থেকে গাড়ি ভর্তি করে লোক আসবে, না ওনারা যাওয়া ঠিক হবে না। তো হয় না এই কাজগুলো। আচ্ছা, হয় না, এই কারণে হয় না। এবং যিনি আমাকে এগুলো বলেছেন উনি পলিটিক্সও করেন না, একজন সাধারণ মানুষ, অবসরপ্রাপ্ত একজন বেসরকারি কর্মকর্তা। তো ওনারাও বুঝেন রে ভাই, তো নাটক করে কি লাভ বলেন? এইভাবে সিম্পেথি আদায় করা যায় না। সিম্পেথি আদায় করতে হলে কাজ করতে হয়। যে আসবে আপনার কাছে, আমি যেতে চাই একটু ব্যারিস্টার অসীম আপনার কাছে। সেটা হচ্ছে যে আপনারা রাজনৈতিকভাবে কর্মসূচি রেখেছেন, গত কয়েকদিন ধরে আপনারা দুজন উপদেষ্টার পদত্যাগ দাবি করে আসছিলেন। গতকাল রাতে যেটা ঘটলো আর কি, যে নিউজটা এসেছে, আজকে এটা নিয়ে তো আপনারাও কথা বলেছেন যে না, আপনারা প্রধান উপদেষ্টা পদত্যাগ চান না, আপনারা চান দ্রুত নির্বাচনী রোডম্যাপের ঘোষণা। এবং এও আপনারা ইঙ্গিত দিয়েছিলেন যে যদি ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন না হয় বা ইঙ্গিত না আসে, এই দলের প্রতি আপনাদের যে সমর্থন, সরকারের প্রতি যে সমর্থন,
সেটা আপনারা আসলে সরে আসবেন এরকম ইঙ্গিত আপনারা দিয়েছিলেন, যদি এই বিষয়ে আপনি মন্তব্য করেন। ধন্যবাদ আপনাকে, আমাদের সহ আলোচক, বিজ্ঞ দুজন আলোচক, দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকে শুভ সন্ধ্যা। জি, আমাদের দলের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পদত্যাগ কখনো চাওয়া হয়নি, বরং ওনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা এবং ওনার এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো মতেই যেন ফেল না করে তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার কারণটা হচ্ছে যে আমরা 15 বছর আন্দোলন করেছি ফেসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে। 2 বছর এদেশে 11 সরকার ছিল, সব কিছু মিলিয়ে 17 বছর আমরা নির্যাতিত নিপীড়িত ছিলাম। আমরা এদেশের জনগণের কথা বলেছিলাম, জনগণের সেন্টিমেন্টটাকে হোল্ড করে আমরা বলেছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দেন। আমরা এটা বলেছিলাম, কেন বলেছিলাম তার একটা যৌক্তিক কারণ আমি বলি। সেটা হলো যে এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো যেগুলো ছিল, এবং সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার না হলেও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল 91 সালে, ওনারাও 3 মাসের মধ্যে এই কাজটা করেছিলেন, নির্বাচনটা। জাস্টিস লতিফুর রহমান, জাস্টিস হাবিবুর রহমান, ওনারাও এই কাজ করতে পেরেছেন। পরবর্তীকালে আমরা দেখেছি 2008 সাল নিয়ে বিতর্ক আছে, সেই বিতর্কের মধ্যে না গেলেও ওনারা আপনার একটা সময়, লম্বা সময় নিয়েছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু অ্যাকনোলেজ যেটা আপনার আমাদের দেশে রেকগনাইজড যে তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের মধ্যে, যেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু আপনার বহুল মানে প্রশংসিত হয়েছে, এবং এখনও বলা হচ্ছে যে 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা কোথায় রিভার্ট করার কথা? 13th অ্যামেন্ডমেন্ট। 13th অ্যামেন্ডমেন্ট মানে কি? তত্ত্বাবধায়ক সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকারের এক্সিস্টেন্সটা থাকে না। তারপরেও এখনও আছে। কেন আছে? যতক্ষণ পর্যন্ত গেজেট নোটিফিকেশন না হবে, নতুন গেজেট নোটিফিকেশন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের জন্য। আচ্ছা, জি, সেটা কিন্তু হয়নি। অনেক গেজেট নোটিফিকেশন কিন্তু হয়েছে, এ সরকার করেছেন, ভালোগুলো করেছেন, আমরা প্রশংসা জানাই, সাধুবাদ জানাই। বিষয়টা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগ নয়, বিতর্কিত 2 জন উপদেষ্টার পদত্যাগের কথা বলা হয়েছে। আমি কিন্তু অনেক আগে বলেছি, যেদিন এনসিপি আপনার আবির্ভাব ঘটেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ সরকারের মধ্যে আছেন, 3 জন ছিলেন উপদেষ্টা, 1 জন পদত্যাগ করেছেন, দলের দায়িত্ব নিয়েছেন। সেদিনই কিন্তু আপনার উচিত ছিল বাকি 2 জন চলে যাওয়া, কারণ তাদের সতীর্থ কিংবা তাদের সহকর্মীরা অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেটে রয়ে গেছেন। এটা কখনো আপনার ইট ডাজন্ট গো উইথ দ্য স্পিরিট অফ কেয়ারটেকার গভর্নমেন্ট অর নন পার্টিজান গভর্নমেন্ট অর ইন্টারিম গভর্নমেন্ট, হোয়াট এভার দ্য নেম ইট ইজ টার্ম। আপনি কি মনে করেন যে 2 জন উপদেষ্টা রয়েছেন, মানে তারা কি উপদেষ্টা পদে থেকে রাজনীতি করছেন? অফকোর্স, আমি বলি, আমি তো থাকি ধানমন্ডিতে। আচ্ছা, আমার শখ আছে, প্রত্যেক যারা রাজনীতি করেন, আমার এমপি হওয়ার শখ নাই। আমি এমপি হলে 2008 সালে হতে পারতাম। আমার নেত্রী আমাকে বলেছিলেন, আমার গ্রামের বাড়ি নোয়াখালী, আমি ইলেকশন করিনি, উনি আমাকে বলেছিলেন যে তুমি ইলেকশন করলে আমরা একটা সিট বেশি পেতাম। আর আমি বলেছিলাম যে লস ম্যাডাম আপনার হয় নাই, 30-এর জায়গায় 31 পেতেন। আমি লস করছি। কি লস করছো? আমি বলছি একটা ট্যাক্স ফ্রি গাড়ি পাইতাম। আচ্ছা, আমি কথাটা বলছি কেন দেখেন, হাজারীবাগে এলজিআরডি উপদেষ্টা, তিনি হাজারীবাগ গেলেন, হাজারীবাগ গিয়ে উনি বললেন যে মন্দির করে দেবেন। বিগত সরকার আপনার 10 তলা বিল্ডিং করে দেবেন সুইপার কলোনিতে তফসিলি সম্প্রদায়কে, যেটা বিগত সরকারের সময় অ্যাপ্রুভড হয়ে আছে 10 তলা। উনি বললেন যে উনি ওটা করে দিবেন, ওই 10 তলা মন্দিরের কমিটমেন্ট করলেন। তারপরে করলেন কি, ধানমন্ডির রবীন্দ্র সরোবরে 500 ডিএনসিসির কর্মকর্তা কর্মচারী নিয়ে উনি লেক পরিষ্কার করবেন। আমি কিন্তু তার আগের দিন একটা প্রোগ্রামে করেছিলাম, যদি আপনার আসতে হয় এলজিআরডি উপদেষ্টা, আপনার তো ইউনিফর্মলি আপনার কর্মকাণ্ড থাকা উচিত, সমগ্র ঢাকা সহ সমগ্র বাংলাদেশ। পার্টিকুলার একটা এরিয়া যেখানে শোনা যাচ্ছে, জনশ্রুতি আছে, এবং আমরা পত্রপত্রিকা, আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলেছেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া ধানমন্ডির থেকে ইলেকশন করবেন। তো তাহলে আপনি আগে একটা প্রোগ্রাম করেছেন, তারপরে আবার প্রোগ্রাম করেছেন। আমি আরেকটা জিনিস বলতে পারি, হয়তো তারা আসবেন না, যে ওনারা যেই সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছেন সিটি কর্পোরেশনের, আপনার মনে করেন যে বিভিন্ন কিছু আপনার যে সরকারি কি ত্রাণ বলে বা মুখ বলে তমুক বলে, রেশন কার্ড বলে, ভিজিএফ কার্ড বলে, ওনারা বলছেন যে ওনাদের সমন্বয়ক যারা ছিলেন তাদের মাধ্যমে এগুলি ডিস্ট্রিবিউট করবেন। তার মানেটা কি? তাদের মধ্যে নির্বাচন করার যে একটা প্রবণতা আছে, 1-2 ম্যানিপুলেট করার দরকার যেটা আছে, ফেসিলিটিস নেওয়ার দরকার আছে, সর্বোপরি অ্যাবিউজ অফ পাওয়ার যেটা। তো যাদের মনে করেন আপনার 40 বছর বয়সে মানুষ দুর্নীতির কথা চিন্তা করে এই দেশে,
আপনি 22 বছর থেকে সেটা পেয়ে গেছেন সুযোগটা। মানে তারা যদি উপদেষ্টা পদ থেকে বের হয়ে এসে এগুলো করতেন সেটা তো সমর্থনযোগ্য। জি, ওটাও সমর্থনযোগ্য, তবে রাজনীতি সমর্থনযোগ্য, নির্বাচন সমর্থনযোগ্য না। কারণ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা নির্বাচন করতে পারতেন না। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা নির্বাচন যারা করতে পারতেন না, সরকার না, এটা তো অন্তর্বর্তী সরকার, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, একই জিনিস, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন, সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক, নির্দলীয় নিরপেক্ষ সরকার হোক, যেভাবে আপনি যে নামেই ডাকেন না কেন, আপনার স্পিরিটটা কিন্তু একই। এটার সংবিধান, যেমন তত্ত্বাবধায়ক সরকার আমাদের ব্যবস্থা আমাদের দেশে এখন সংবিধানের মধ্যে নেই, আদালত বলেছে কিন্তু এখনো গেজেট নোটিফিকেশন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার, এটা কি আমাদের সংবিধানে আছে? নাই, সুপ্রিম কোর্টের রেফারেন্সে এসছে, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে মাকসুদ কামাল ভাই যে কথাটা বললেন যে এনসিপির নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে দেখা করেছেন, আজকে মানব জমিনে নাকি এসছে, আমি মাহমুদুর রহমান মান্না ভাইয়ের বাংলা ভিশনের প্রোগ্রামে, সেখানে আপনার বলা হয়েছে স্পষ্টভাবে, ওনারা লিখেছেন যেটা, সেটা হচ্ছে যে দুজন উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা বলেছেন তোমরা যদি এভাবে করো তাহলে তো আমি চালাতে পারবো না। আর ওনারা জাতির সামনে এমনভাবে উপস্থাপন করেছেন মনে হচ্ছে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে ব্ল্যাকমেল করছে, আইদার শিশুসুলভ একটা আচরণ অথবা আমাদেরকে বলির পাঠা বানানো। মানে এই বিপদের মধ্যে, এই ঝড় তুফানের মধ্যে তোমাদেরকে ফেলে চলে গেলাম। মানে দোষটা কাদের? বিএনপির দোষটা কাদের? গণ অধিকার দোষটা কাদের? মান্নাবাইয়ের দল দোষটা কাদের? আচ্ছা, সিভিল সোসাইটি কিংবা সাংবাদিক কমিউনিটিকে যারা রিপ্রেজেন্ট করেন, এই যে মাকসুদ কামাল ভাই সহ অন্যান্য যারা আছেন, যারা দেশের ভালো কথা, আমি তো আমার স্বার্থের কথা বলবো ভাই, আমি এত জীবন, সারা জীবন আমি রাজনীতি করেছি। আসবো আপনার কাছে, যেতে চাই ফারুক হাসান, যেটা বলছিলেন ব্যারিস্টার অসিন্দিন, ওনারা পদত্যাগ করলে পরে দোষটা কি মানে আপনাদের উপর পড়বে? বিএনপি, গণ অধিকার বা অন্যান্য দলের কথা তিনি বললেন, এই জায়গাটা আপনি কি দ্বিমত না একমত? ধন্যবাদ। দেখুন, আমাদের মাকসুদ কামাল ভাই খুব চমৎকার ভাই বলেছেন যে পদত্যাগের যে একটা গুঞ্জন হঠাৎ করে গতকাল আমরা শুনলাম, আসলে এই পদত্যাগের গুঞ্জন বা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন না, পদত্যাগ করতে চাচ্ছেন বা করবেন ইত্যাদি ইত্যাদি, এটা আসলে কার মাধ্যমে বা কার মানে ইয়াতে আসছে? সেটা তো আসছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের একজন নেতার মাধ্যমে। উনি বিবিসি বাংলাকে বলেছেন। আমার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশাল এক প্রেস উইং সেট আপ দিয়েছেন। সেই প্রেস উইংয়ের প্রধান যিনি, তিনি যেটা কামাল ভাই অলরেডি বলেছেন যে পান থেকে চুন খুসলেই সেকেন্ডের মধ্যে প্রেস কনফারেন্স শুরু হয়ে যায়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা অন্তরে তার নাকি রয়েছে, এটাও নাকি আমাদের ওই কি বলে চিফ যে আপনার প্রেস সচিব, ওটাও বলে দেন। মানে ওনার হৃদয়ের কথাও নাকি জানেন আমাদের সেই প্রেস সচিব, আমাদের কি চিফ অ্যাডভাইজারের শফিক সাহেব। তা আমার প্রশ্নটি হচ্ছে, মাননীয় প্রধান উপদেষ্টা থাকতে চাচ্ছেন না, তিনি চলে যাবেন, অথচ আমাদের প্রেস উইং জানলো না। এটা তো একবারে মানে একটা উদ্ভট কথা, মানে চিন্তার বাইরে। এখন যে বিষয়টি আসলে বলতেই হয়, আমরা হাসিনার আমলে দেখেছি, শেখ হাসিনা যখনই তার ক্ষমতার নাটায় টান পড়তো, ঠিক তখনই তিনি তার ওই বাবার শোক দিবসটাকে সামনে আনতেন, আর গুলিস্তান থেকে কিছু মলম কিনে ওনার পার্টির লোকজন ওই গণভবনে রেখেছিল, সেই মলম তিনি চোখে লাগিয়ে কান্নাকাটি করতেন সারাদিন। এটার উদ্দেশ্যটা কি? জনগণের কিছু সিম্প্যাথি আদায়ের জন্য, যে জনগণ যদি কিছুটা মানে অনুভূতি পরায়ণ আমার প্রতি হয়, জাস্ট এটা। ঠিক একই কায়দায় গতকালকের যে রিউমার বা গুজবটি ছড়ানো হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক অপকৌশলের মাধ্যমে রাজনীতির ধান্দাবাজি করার জন্য। যেমন ধরেন, কিছুদিন আগে বিএনপি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য চিঠি দিলেন, 7 দিন পরে টাইম দেওয়া হয়েছে। আর ওই 91টি পার্টি যেটা 2 দিন আগে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, সেটা নাকি খালি টেলিফোন করলেই ওই যমুনার গেট আগেই খুলে রাখা হয়, যে আসো বাবা। তো কেন ভাই? তারা তো একটা পার্টি, নন রেজিস্টার্ড পার্টি। যদি আপনি রাজনৈতিক দলগুলোকে এক চোখে দেখেন, তাহলে আপনার রাজনৈতিক আচরণটা হবে প্রত্যেকে সমান। আচ্ছা, আপনি বিএনপির মতো একটা বড় দল, তাকে টাইম দেবেন 8 দিন পরে, আর ওই নবভূমিষ্ঠ রাজনৈতিক দল কালকে মাত্র রাজনীতির ময়দানে আসছে, আপনি তাকে ফোন করার আগেই গিয়ে ওই যমুনার গেটের দরজা খুলে দেন, এটা তো হতে পারে না। এখন তারা যেটা মানে গতকালকে এরকম একটা গুজব ছড়িয়েছে, আমরা কিন্তু কালকে রাতেই যমুনাতে যোগাযোগ করেছিলাম, আমাদের তো লোকজন আছে। আচ্ছা, তো যমুনাতে যোগাযোগ করলাম, কর্মচারীরা বলছে, মানে ওই স্টাফরা বলছে অনেকেই, যে ভাই স্যার তো ঘুমাচ্ছেন, দেখেন কারবার। মানে এরা সোশ্যাল মিডিয়ায় এক একজন ঝড় তুলেছে যে প্রধান উপদেষ্টা ডিটারমাইন্ড, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আর থাকবেন না, চলে যাবেন ইত্যাদি ইত্যাদি।
আর ওদিকে যমুনার স্টাফরা বলছেন তিনি ঘুমাচ্ছেন। বুঝছেন এবার কারবার? তো এই হচ্ছে কারবার। এইভাবেই তারা মূলত আমাদেরকে ব্ল্যাকমেইল করে, তাদের মূল ধান্দাটা হচ্ছে কিভাবে এই ক্ষমতাকে লিঙ্গারিং করা যায়, কিভাবে আগামী নির্বাচনকে বিলম্বিত করা যায়। এই নির্বাচনের আলাপ ঠিক যখনই আমরা তুলি, ঠিক তখনই তাদের স্বার্থে আঘাত লাগে, ঠিক তখনই তারা এরকম হাসিনা যেভাবে ওই বাবার শোক দিবসকে সামনে এনে জনগণের সিম্পেথি আদায়ের চেষ্টা করতেন, জনগণের চোখে ধুলো দিয়ে এরকম একটা সহানুভূতি আদায়ের ধান্দাবাজিতে লিপ্ত হতেন, ঠিক একইভাবে আজকের এই নব্য বিপ্লবীরাও ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ইস্যুটা সামনে এনে জনগণের সিম্পেথি আদায়ের চেষ্টা করছে। এখন আমি সংক্ষেপে শেষ করব, কয়েকদিন ধরে তাদের যে টেন্ডারবাজি, তাদের যে দখল বাণিজ্য, তাদের যে মামা খালু চাচা ভাতিজা এদেরকে অবৈধ সুযোগ সুবিধা দিয়ে নানান জায়গায় বসানোর যে নানা রকম নিউজ, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সে কে? সে একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা, টপ 5 লিডার, 5 জনের মধ্যে একজন। এবং এটা প্রমাণ সহ আন্তর্জাতিক ওই আপনার বিশ্লেষক সাংবাদিক জুলকার নাইন সাহেব, সে তার ফেসবুকে পর্যন্ত রেফারেন্সও দিয়েছে। এই সরকার কিংবা ওই যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু কেউ এটাকে ইয়া করতে পারে না, আপনার এটা নো সুযোগ নাই। তো তিনি তো একবারে প্রমাণ সহ সেখানে দেখে দিয়েছেন। এখন আমার কথা হচ্ছে, এই যে আপনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন নেতাকে এরকম একটা আপনার কি বলে প্রতিষ্ঠানের প্রধান বানালেন, তাহলে কত অঙ্কের টাকার বিনিময়ে আপনি তাকে এই প্রতিষ্ঠানের প্রধান দিয়েছেন। আর আরেক দিক দিয়ে দেখেন, ঢাকা দক্ষিণের সিটি মেয়র ইসরাক, আমরা হাসিনার আমলে দেখতাম কি 1 দেশ 2 আইন, মানে হাসিনা এবং শেখ পরিবারের জন্য একরকম আইন ছিল, আর বাকি যারা আমরা বিরোধী দল জনগণ তাদের জন্য আরেক আইন। একই আদালত, একই আইন, একই রায়। আপনি একই রায়ে চট্টগ্রামের ডাক্তার শাহাদাতকে মেয়রের চেয়ারে বসালেন, ঠিক একই আদালত একই রায় দিয়েছে ইসরাকের বেলায় তাকে আপনি চেয়ারে বসতে দিয়েছেন কেন? তার মানেটা কি? আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, কারণ আসিফ মাহমুদ যেহেতু ওই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ওই সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর থেকে অফিস করছেন, তিনি ওখানে নাকি বিশাল সাম্রাজ্য করেছেন। সাংবাদিকরাই বলে তো একটা সমাধান হয়েছে, বিষয়টা তো সমাধান তো হয়েছে, এখনো পরিপূর্ণ সমাধান বলা যাবে না। আদালত খারিজ করে দিয়েছেন। এই সরকারের দায়িত্ব বলেছে শপথ নিতে বাধা নেই, এখনো তো বসানো হয় নাই, এখনো তো শপথ বাক্য পাঠ করানো হয় নাই। এটাও তো একটা রহস্য রেখেই দিয়েছেন। যাই হোক, আমরা এই জন্যই বলছি যে হাসিনার আমলে আমরা 1 দেশ 2 আইন দেখতাম, ঠিক এই বিপ্লবের পরে আমাদের যদি ওই শেখ হাসিনার মডেল অনুসরণ করে এরা 1 দেশ 2 আইনের কাজ কারবার করার চেষ্টা করে, এটা তো আমরা মেনে নেব না ভাই, পরিষ্কার কথা। সুতরাং আমাদের বক্তব্য ক্লিয়ার, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা চাই, তার প্রতি কারো কোনো নেতিবাচকতা নেই, তার প্রতি কেউ চাই নাই। আমরা গণ অধিকার বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, হোয়াট এভার, কেউ না। শুধুমাত্র আমরা তাদের কথাই বলেছি যারা বিতর্কিত, যারা ইতিমধ্যে তাদের নৈতিক স্খলন ঘটিয়েছেন। এরকম উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম, এরা তো আসলে আর কোন রকমেই বিরতির পরে সে করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ। কথা বলছিলাম রাজনীতির গল্প নিয়ে, যেতে চাই ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম আপনার কাছে। সেটি হচ্ছে যে আজকে উপদেষ্টা রেজওয়ান হাসান, পরিবেশ উপদেষ্টা, ওনাকে প্রশ্ন করা হয়েছিল এই পদত্যাগের ভাবনা নিয়ে ডক্টর ইউনূসের। তখন উনি কথা বলেছেন যে আমরা তো শুধু নির্বাচন করার জন্য দায়িত্ব নিইনি, আমাদের আরও অনেক কাজ রয়েছে। তারপরে তিনি বলেছেন যে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে কোনো এদিক সেদিক করার সুযোগ নেই, ওই সময় তারা নির্বাচন করবেন, এমন কথা তারা বলেছেন। মানে এই কথার সাথে আপনি কতটা আশ্বস্ত বোধ করছেন? আমি আশ্বস্ত করার আগে আমি দ্বিমত পোষণ করছি এ কারণে যে আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো কিছু নাই। যেটা ছিল তত্ত্বাবধায়ক সরকার। ওনাদের অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তী, যেটাকে আমরা বলি যে বৈধতা, অন্তর্বর্তীকালীন বৈধতা, সেটা সুপ্রিম কোর্ট দিয়েছে, ইনডেফিনিট পিরিয়ডের জন্য দেয়নি। কিন্তু আজ থেকে 9 মাস আগে যে অবস্থা প্রিভেল করেছিল সেটা আজকে করে না। আজ থেকে 3 মাস পরে সেটা কিন্তু প্রিভেল করবে না। জুন পর্যন্ত আপনার বৈধতা থাকবে কিনা আপনি জানেন কিভাবে? আপনি অ্যাডভাইজার একজন ইন্টারিম গভর্নমেন্টের, আপনার জানা উচিত ছিল যে আপনার পায়ের তলে জুন পর্যন্ত মাটি থাকবে কিনা। আপনি কিভাবে বললেন যে কোট আনকোট ডিসেম্বর টু জুন, একদিন আগেও না একদিন পরেও না। আপনি যে মাসে থাকবেন তার নিশ্চয়তা কোথায় আছে?
প্রধান উপদেষ্টা প্রেস সচিব কিন্তু আগেও বলেছেন যে মানে তাদের যে সংস্কার ইস্যু ওনারটা ভাই সবকিছুতেই ভয়ঙ্কর। তাদের ম্যান্ডেট আছে, মানে ম্যান্ডেট সবকিছু আছে, করার ওনারটাই mandate বলতে তারা চাচ্ছিলাম পেয়েছে। যে এই যে দেখেন জি। অ্যাটলিস্ট উপদেষ্টা রিজওয়ানা উনি তো বলেছেন যে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত, ডিসেম্বর টু জুন, ডিসেম্বর থেকে জুন পর্যন্ত উনি 3টা কথা বলেছেন, মেজর 3টা কথা বলেছেন। সংস্কারের কথা বলেছেন, আচ্ছা, আরেকটা বলেছেন উনি বিচার। আপনার বিচারের কথা বলেছেন। উনি নিজে একজন আইনজীবী, জি, বিচার উনি করতে পারবেন কি পারবেন না আমি তো জানি না, উনি কিভাবে বললেন আমি ঠিক জানি না। উনি একজন আপনার পরিবেশ আইনজীবী বলেন, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বলেন, তাহলে সেই দিক থেকেও আপনার কি বলে এটাকে, এই সংস্কার এটাও বা আপনি করতে পারবেন কি না, কারণ সংস্কার তো একটা বড় প্রক্রিয়া, দীর্ঘ চলমান একটা প্রক্রিয়া, এটার কোনো শেষ নেই। আজকে উনি যে কথাটা বলেছেন কালকে হয়তো উনি এটা পরিবর্তন করবেন, কেন আপনার সামনে কি পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয় ওনার জন্য সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু ওনাকে পরিবর্তন পরিমার্জন এটা করতে হবে বা রূপরেখা প্রণয়ন করতে হবে। আর সর্বশেষ যেটা বলেছেন নির্বাচনের কথা, নির্বাচনটাকে উনি 3rd ক্যাটাগরিতে রেখেছেন, অথচ যেটা প্রায়োরিটি সবার আগে। কারণ আমরা তো মনে করেন যে 15 বছর আন্দোলন করেছি এদেশের জনগণ, আমরা গুম হয়েছি, আমরা খুন হয়েছি, আমরা মামলা হামলার শিকার হয়েছি, বাড়িঘর ছাড়া ছিলাম আমরা, তাই না? আমাদের মূল এইটা ছিল কি, 2008 সালে যার বয়স ছিল মনে করেন যে 18 বছর, পরবর্তীতে এসে সে 14তে ভোট দিতে পারেনি, 18তে দিতে পারেনি, 24-এ দিতে পারেনি, তো সে তো ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, ভোট তো সে দিতে ভোটার হয়েছে, চাচ্ছে। সে জি। ভোট দিতে পারেনি। তাহলে আপনি এই কথাটা কিভাবে বলেন? আপনি প্রেস সেক্রেটারির কথা যেটা বলেছেন, আমি তো বলি যে বাঁশের চেয়ে কঞ্চি বড়। আমি ওনার পছন্দ করতাম ওনার ফেসবুকের লেখা যেগুলো ছিল ঢাকা ডায়েরি। আচ্ছা। সেটা কি একজন মনে করেন যে কি বলে আমাদের কিছু জিনিস থাকে, যেমন হুমায়ুন আহমেদ আমাদেরকে এন্টারটেনমেন্ট দিয়ে তো, তাই না? কিংবা সত্যজিৎ রায় যেটা দিতেন সেটা ছিল একেবারে অনন্তকাল ধরে। হুমায়ুন আহমেদেরটা যেমন কোক, যেমন আপনি গিলেন ঢেকুর তুলতে পারেন এক জিনিস, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম কিংবা আপনার সত্যজিৎ রায় তাদেরটা কিন্তু ভিন্ন মাত্রার, সেটা আপনার ইনডেফিনিট পিরিয়ডের জন্য চলবে। মানে বলা হয় থাকে এখন ওনাদের আমার যেন কথাটা হৃদয়ে আছে, গেঁথে দেখেন যায়। আমি আজকে একটা কথা বলি, আচ্ছা। ডেভিড বার্গম্যানের আজকে একটা আমি ফেসবুক স্ট্যাটাস দেখেছি, সেখানে নাজিস, সেখানে ফেসিস্ট, এই ধরনের অনেকগুলো বিতর্ক উনি তৈরি করেছেন, কিন্তু একটা জিনিস তিনি যেটা বিতর্কের ঊর্ধ্বে সেটা বলেছেন যে এএফপির শফিক ভাই, ওনার এএফপি কোনোদিন শেখ হাসিনার সরকারের সমালোচনা করেন নাই বিগত 15 বছরে। এখন তিনি এত বড় বড় কথাগুলো বলেন, উনি বলছেন কি কোনো উপদেষ্টাই বলে নাই আমাদের সব ম্যান্ডেট আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসবে আপনার কাছে। আমি এটা যেটা কোন চাই, ধরনের কথা জি ভাই? জি মাসুদ কামাল, আপনি একটু বলবেন, সেটা হচ্ছে আজকে অর্থ উপদেষ্টা বলেছেন সংস্কার নিয়ে সরকার চাপে রয়েছে। চাপ বলতে কি বোঝাতে চাচ্ছেন? যদিও সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দল কিন্তু একমত, কিছু কিছু জায়গায় ঐকমত হয়নি, সেটা প্রক্রিয়া চলছে। তাহলে এই ইস্যুতে চাপটা কেন? আর যেটা তিনি বললেন যে সরকারের তো প্রধান এজেন্ডা হতে নির্বাচন, সংস্কার, বিচার, এর বাইরে আর সরকার আর কি কাজ করতে পারে, মানে এই ইন্টারিম গভর্নমেন্ট? শুনেন, যে কথাটা অসীম ভাই বললেন, আমি ওটার সূত্র ধরেই বলি। জি, যে আমাদের সংবিধানে তো এটা নাই, এই সংবিধান যা আছে কি নাই এটাও তো তারা মানে না। তারা কিন্তু সংবিধানকে তাদের মতো করে মানে, কিছু মানে কিছু মানে না, যেটা পছন্দ না হয় সেটা মানে না, আবার মানে। আচ্ছা। আর এর মধ্যে উনি বলতেছে যে সুপ্রিম কোর্টের আমাদের একটা রেফারেন্স আছে। ওটা কি আছে ওটা পড়ছেন? ওটার মধ্যে জাস্ট লেখা আছে যে ডে টু ডে রুটিন ওয়ার্কগুলি করবে। রাইট। আচ্ছা, যদি তারা ডে টু ডে রুটে, যেহেতু দেশে এই মুহূর্তে কোনো সরকার নাই, এক ধরনের সাংবিধানিকভাবে কোনো সরকার নাই, অতএব একটা সরকার চালানোর জন্য দরকার। এই জন্য ইচ্ছা করলে রাষ্ট্রপতি তার ডে টু ডে ওয়ার্কগুলি করার জন্য কতিপয় উপদেষ্টা নিয়োগ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতিকে ওনারা পরামর্শ দিয়েছে যে আপনি ইচ্ছা করলে কতিপয় উপদেষ্টাকে নিয়োগ করতে পারেন দৈনন্দিন কাজগুলো সারার জন্য। আচ্ছা। রাষ্ট্রপতি ওনাদেরকে নিয়োগ দিয়েছেন, ওনারা কিন্তু রাষ্ট্রপতির নিয়োগকৃত ব্যক্তি কিন্তু এরা সবাই, এবং তাদেরকে দিয়েছেন কেন? ডে টু ডে কাজগুলি করার জন্য। তো ডে টু ডে কাজের মধ্যে পোর্ট কোত্থেকে আইলো, করিডোর কোত্থেকে আইলো রে ভাই, এটা বুঝান তো আমারে। এবং সেখানে সংস্কার যেটা সংস্কার কোত্থেকে আসলো, বিচার কোত্থেকে আইলো, এগুলো কোত্থেকে আইলো? এগুলো জনদাবির প্রেক্ষিতে হয়তো আসছে,
আমি কিন্তু এগুলো উড়াই দিচ্ছি না। আচ্ছা। এগুলো জনদাবির প্রেক্ষিতে আসছে। কিন্তু করিডোর বন্দর কি জনদাবির প্রেক্ষিতে, মানে করিডোর বন্দর এগুলো কি জনতার দাবি? না, ওইগুলি না, বিচারটা জনদাবির মধ্যে আছে, সংস্কারটা জনদাবির মধ্যে আছে। এখন জনদাবিটা কি সেটা কে মাপবে? শেখ হাসিনা তো 15 বছর বলতো যে এই দেশের জনগণ তো আমার সঙ্গে। আচ্ছা, উনি তো প্রমাণও করে দিচ্ছে। দেখেন ইলেকশনে যে পাস করছে সেও আমার লোক, যে ফেল করছে সেও আমার লোক। তো এই দেশের জনগণ সব তার। এর চেয়ে বড় প্রমাণ আপনারা কি চান? কাগজ কলমের চেয়ে বড় কোনো প্রমাণ আছে? নাই তো। যে পাস করছে সেও আমার লোক, যে যার সঙ্গে ফাইট করছে সেও আমার লোক, সবই তো আমার। আচ্ছা। তো ওই দাবি কি মানে লজিক্যালি আপনার কাছে অথবা নৈতিকভাবে আপনার কাছে গ্রহণযোগ্য বলেন? এখন জনদাবির প্রতিনিধিত্ব কে করতেছে? যারা করতেছে ওনারা যখন একটা মিটিং ডাকে লোক হয় 200, তো ওনারাই তো জনদাবির প্রতিভূ। আচ্ছা, ওনারাই দাবি করতেছেন যে আমরা এই আন্দোলনকে সিফা চালাম। আমরা তো সিফা চালাপেনটাকে 200 বেশি লোক হয় নাকি? জিনিসগুলো বুঝতে হবে। একসময় কিন্তু ওনারা ওই 200 না 2 লক্ষ লোকের সামনেই ছিল, ওনার ডাকে আসে নাই। 2 লক্ষ লোক নিজের প্রেরণায় আসছিল, আমরাও ছিলাম, নিজের অন্তর্গত তাগিদে আসছিল, সেই তাগিদের সামনে ওনারা ছিল, বাই চান্স ছিল। শুনেন, আমি একটা ঘটনা বলি ছোট্ট করে একটা। ওই যে কাজল রেখা ছবিটা দেখছেন? কাজল রেখা গল্প শুনেছি, গল্প শুনছেন যে এক রাজকুমারের সারা শরীরে সুই লাগানো থাকে। আচ্ছা, তো সে সারা শরীরে সুই কিন্তু রাজকন্যা তুলছে, শেষ একটা সুই বাকি সে ছিল। 2টা সুই ছিল চোখের মধ্যে। আচ্ছা, চোখ বন্ধ। তখন তার দাসী যে ওই সুই 2টা তুলে কয় কি যে আমি তোমার বাঁচাইলাম, তুমি আমার বিয়ে করো। বিয়ে তো করলো। সে তো বিয়ে করলো। আচ্ছা, তো বিয়ে তো করলো। ঘটনা হলো কি, ওই রাজকুমারের জীবনটা বাঁচাই যাচ্ছিল কে? যে সারা শরীরে এগুলো তুললো সে, নাকি যে ফিনিশিং দিয়া বলে যে আমার তুমি করো? কারণ এরা হলো সেই জিনিস। এখন দাবি করতেছে আমি সব করছি। 15 বছর ধরে এরা যে মামলা মোকদ্দমা খাইলো, দৌড়ের উপরে থাকলো, এগুলি কিছুই না। এদেশের গৃহবধূরা যে রাস্তায় নামলো, ছোট ছোট বাচ্চাকে হাতে ধরে নিয়ে রাস্তায় নামছে, এরা কিছুই না। তারা তো ওই যে বিএনপির সামনেই বলছে 16 বছর বিএনপি কি করেছে। ওটাই তো, তারা তো ওই টাকন দাসীও বলছিল। আচ্ছা, তোমার তো আমি বাঁচাইছি, তুমি চোখ খুলে প্রথমে কাকে দেখছো? আমাকে দেখো নাই? হ্যাঁ তোমাকে দেখ, তা আমি তো তোমার বাঁচাইলাম। ভাই হিসাবটা এভাবে বুঝতে হবে। তো হলো ঠিক আছে, তারাই যদি করে থাকে, এখন তাদের ডাকে লোক আসে না কে? আসে না কে? তাদের ভয়টা কোথায় বলি আপনাকে? তাদের ভয় আছে, কিন্তু তাদের ভয়টা হলো এই জায়গায় যে তারা এরই মধ্যে দেখেন তাদের কিন্তু দেশের মানুষ মাথায় করে রাখছিল। এখন কি মাথায় নাই? অবশ্যই নাই। কেন? শুনেন, কিভাবে? একটা কথা আমি বলি আপনাকে ভাই, কারে কোথায় নিয়ে গেলেন সেটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, আপনি যদি একজন ওই যে সার্কাসে ক্লাউন চিনেন? ক্লাউন, জি চিনি। ক্লাউনকে নিয়ে যদি আপনার রাজবাড়িতে নিয়ে থাকতে দেন, সে রাজপুত্র হয় না, বরং সে রাজবাড়িটাকে সার্কাসে বানায় ফেলায়। আচ্ছা, এখান থেকে বুঝে নেন ঘটনাটা কি। তারা যে জায়গায় থাকার যোগ্য সেই জায়গায় তারা মনে করছে আমি এখানে এসে কিছু হয়ে গেছি, হয় নাই। তারা নিজেদের আচার আচরণের মাধ্যমে জনগণ তাদেরকে ত্যাগ করছে অলরেডি। একটা লোক আপনি বলেন ভাই, আমরা তো মিডিয়ায় দেখলাম ধানমন্ডি এলাকায় ঘটনা দিলাম, হাক্কানি পাবলিশার্সের ইয়েকে যেভাবে তারা আপনি এখনই ধরেন পুলিশকে প্রেশার দিচ্ছে, এখন ধরেন, তো এখন ধরবেন, তারপরে মামলা আছে, মামলা আমি পরে করব। এটা কি? এটা কোনো সভ্য দেশে হয়? তাকে তো ছাড়ানোর জন্য পরে তারপরে তাকে গেল ছাড়াই নিয়ে আসলো। আচ্ছা, এটা কি কোনো সভ্য দেশের হইতে পারে? হয় এটা এই দেশে হয়। কেন হয়? কারণ এদেশের এই মাতব্বরি এরা পাইছে। এখন তারা ওই পুরা রাজপ্রসাদটাকে সার্কাস বানানোর তালে আছে। ফারুক ভাই, আপনি একটু মানে সংস্কার নিয়ে তো কিছু বলবেন কিনা? যেটা মাসুদ ভাই বলছিলেন, নানা বিষয়ে সংস্কার আসলো, সেই ইস্যুতে বলবেন কিনা আপনি? দেখুন, আজকে ইতিমধ্যে যে বিষয়টি আপনি কিছুক্ষণ আগে বলছেন যে আমাদের একজন অ্যাডভাইজার রেজওয়ান হাসান, জি, তিনি বলেছেন ডিসেম্বর টু জুনের মধ্যেই ইলেকশন হবে। এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই। আবার আরেক অ্যাডভাইজার বলছেন এক কথা, অন্য অ্যাডভাইজাররা তাদের মতো করে, মানে এই পুরো গভর্নমেন্টের যে সিস্টেমটা, এটা হয়ে গেছে ওই যেমন খুশি তেমন সাজো। ওই যে গ্রামে আমরা স্কুলে যখন পড়তাম, ওই খেলাধুলা হতো, ছোট ছোট বাচ্চারা যেমন খুশি, কেউ পাগল সাজতো, কেউ মুচি সাজতো, কেউ আপনার ফেরিওয়ালা সাজতো। মানে আজকে গভর্নমেন্টের অবস্থাটা এরকম। ধরেন, প্রধান উপদেষ্টা কিন্তু পরিষ্কারভাবে 2টো টাইম লাইনের কথা বলেছেন যে আপনারা যদি ছোট পরিসরে সংস্কার চান ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর যদি বড় পরিসরে চান তাহলে জুন জুলাই। ভালো কথা।
এরপরে তারা সংস্কার কমিশন গঠন করলেন 6টা। ওই 6টাকে নিয়ে আবার একটা জাতীয় ঐক্যমত্য কমিশন করলেন, ফাইন। ওই সংস্কার কমিশন কি করলো, তাদের যে সংস্কার প্রপোজাল এগুলো আমাদের কাছে পাঠালেন, প্রত্যেকটা রাজনৈতিক দলকে। আমরা তাদের প্রপোজালের আলোকে আমরা আমাদের যে উত্তর সেটা আমরা সরকারের কাছে জমা দিলাম। এই পর্ব তো শেষ হয়ে গেছে, কিন্তু জি, আমরা জমা দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন আমাদের প্রশ্ন, তারা আমাদের প্রশ্ন করেছে, আমরা উত্তর দিয়েছি। উত্তর দেওয়ার পরে এখন তাদের উচিত এই যে রাজনৈতিক দলগুলো সামগ্রিকভাবে যে সংস্কার প্রপোজালগুলো জমা দিয়েছে, এই প্রপোজালগুলোর পরিমাণটা কতটুকু তারা বলুক। বলতো তাদের কোর্টে সরকার যদি বলে আপনাদের এই সংস্কার প্রপোজালের যে পরিমাণ এটা ছোট, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের শিডিউল ঘোষণা করেন। আর যদি তারা বলে যে না এই পরিমাণটা একটু বড়, তাহলে বলেন জুনের দিকে নির্বাচন হবে। এটা তাদের বলতে হবে। তা না করে তারা কেউ বলছেন ডিসেম্বর, কেউ জানুয়ারি, কেউ ফেব্রুয়ারি। আর আমাদের ওই প্রেস সেক্রেটারি উনি তো সব জানতা, ওই শমশেরের মতো চিফ অ্যাডভাইজারের মনে কি আছে সেটাও তিনি আগ বাড়িয়ে অনেক সময় বলে দেন। তো এরকম একটা হজবরল অবস্থা তারা যে সৃষ্টি করেছে, এটাকে মানে বাহ্যিকভাবে আমরা মনে না জাস্ট এক মিনিট, এটাকে বাহ্যিকভাবে আমরা মনে করতে পারি বোধহয় তারা এরকম ইচ্ছাকৃতভাবে করছে। নো, তারা একটা সঠিক প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য এটা একটা প্লেন ওয়াইজ কাজ করছে। এবং তাদের উদ্দেশ্য একটাই, নির্বাচন বিলম্বিত করা। তাদের উদ্দেশ্য একটাই, ক্ষমতাকে দীর্ঘদিন আঁকড়ে ধরে রাখা। এই কারণে দেখবেন নানান সময় নানান ইস্যু জনগণের সামনে ছড়িয়ে দেওয়া হয়। আজকে আপনি ইলেকশনের দাবি তোলেন, কালকে 100% তাদের যে পৃষ্ঠপোষকতায় 91টা রাজনৈতিক দল গড়ে উঠেছে, এদেরকে দিয়ে দেখবেন যে এই রাজপথে একটা ইস্যু ক্রিয়েট করে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ওরা ওই ইস্যুতে ব্যস্ত থাকে, জনগণের দৃষ্টি নির্বাচনের দিকে না থেকে ওদিকে যাই। হ্যাঁ, আমরা সবার আগে বলেছিলাম বিচার, সংস্কার, নির্বাচন হতে হবে। বিএনপিও তো বলেছে, বিএনপি নির্বাচনের কথা বেশি বলে, ঠিক আছে, তো বিএনপি তো রাজনৈতিক দল, ওনারা তো এরকম কোনো ওই মানবিক সংগঠন খুলে বসে নাই, কিংবা ওই দাতব্য কোনো সংগঠন খুলে বসে নাই যে নোয়াখালীতে গিয়ে লঙ্গরখানা খুলবে। আরে ভাই, যারা রাজনীতি করে, জনগণের জন্য রাজনীতি করে, রাজনৈতিক দল, তাদের কাজটা কি? তারা নির্বাচনের কথা বলবে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য কথা বলবে, তারা ক্ষমতায় গিয়ে জনগণের জন্য কথা বলবে। সেটাই অসীম ভাই, আপনি কি রাজনৈতিক দলগুলোর কাছে ওই যে লঙ্গরখানার কথা শোনার জন্য আপনি মানে কথা বলবেন? জি, ফারুক ভাই, বিরতির পরে আপনি মানে এই হচ্ছে অবস্থা। অসীম, আপনি একটু বলবেন যে ধরেন আপনারা তো ডিসেম্বর নির্বাচন চাচ্ছেন, যদি মানে জুনে হয়, মানে আপনারা জুন পর্যন্ত কেন যেতে চাচ্ছেন না? মানে ডিসেম্বরেই কেন চাচ্ছেন? দেরি করলে কি খুব বেশি সমস্যা হবে? না, আমি দেরিতে সমস্যা যেটা অবশ্যই হবে, আচ্ছা, সমস্যা হবে। পতিত স্বৈরাচার যারা আছেন তারা সুযোগ পেয়ে যাবেন, জি, তারা সুযোগ পাবেন এবং দেশে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। দ্বিতীয় কথা, আমার এখনো আমি একটু সংশয়ের মধ্যে আছি, সন্দিহান আছি, আচ্ছা, যে এই অন্তর্বর্তীকালীন সরকার কাদের পারপাসটা না জানি সার্ভ করছেন। আপনি দেখেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল নিষিদ্ধ করেন, আচ্ছা, ওনারা কি করলেন? বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে কর্মকাণ্ড। মানেটা কি? ইনডেফিনিট পিরিয়ড যদি লেগে যায় বিচার করার জন্যে। কেন এই কথাটা বলছি? দুটো জিনিস পরিপূরক কিংবা সম্পূরক। কিভাবে? কেউ যদি বলে, আন্তর্জাতিক মহল যদি বলে যে না ইনক্লুসিভ ইলেকশন হতে হবে, আচ্ছা, ইনক্লুসিভিটিটা কখন আসে? ইনক্লুসিভ বলতে কাকে আপনি বোঝাচ্ছেন? আওয়ামী লীগ পাপ করেছে, সবাইকে নিয়েই তো নির্বাচন করার কথা, প্রধানমন্ত্রী পাপ করেছে, বড় বড় নেতারা পাপ করেছে, কিন্তু তার বাইরে তো আওয়ামী লীগের অনেকে আছে। আরেকটা জিনিস আছে, যেমন আপনার সন্ত্রাস দমন অধ্যাদেশের মধ্য দিয়ে তাদেরকে আপনি স্থগিত করেছেন, নিষিদ্ধ করতে পারেন, সেটা তো আপনি করেননি। গত 9 মাস চলে গেছে, আপনি করেন নাই তো। হঠাৎ করে শাহবাগের মধ্যে একটা তফসিলি সম্প্রদায়ের মতো, আপনার সনাতন ধর্মাবলম্বীর মতো, মানে খুব একটা মাইনরিটি একটা অংশ মনে করেন যে শাহবাগে গেছে, আপনি তাদের দাবি দাওয়া মেনে নিয়ে কি করলেন? আপনি স্থগিত করে দিলেন। কেন আপনি নিষিদ্ধ কেন করলেন না তাহলে? আর স্থগিতই বা যদি করেন তাহলে তো অনেক আগেই করা উচিত ছিল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কার্যক্রম স্থগিত করেছে, ওনারা নিষিদ্ধ করেন। অর্থাৎ ওনারা, এই সরকার আর আওয়ামী লীগের মধ্যে কোনো তফাৎ নাই। জামাতের নিবন্ধনটা বাতিল করলেন, কিন্তু জামাতের কর্মকাণ্ড আওয়ামী লীগ কিন্তু স্থগিতও করেনি। নিষিদ্ধ দূরের কথা, স্থগিত পর্যন্ত করেনি আওয়ামী লীগ জামাতের। আচ্ছা, আর এই সরকার কোনটা করেছেন? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করে স্থগিত পর্যন্ত করেছেন। তার মানে কি? আপনি তো আওয়ামী লীগের থেকে 1 ডিগ্রি ফেসিস্টের মতো কাজ করলেন। তাহলে আপনি যদি কম্পেয়ার করেন, কম্পারেটিভ স্টাডি যদি হয়, তাহলে কিন্তু এটাই বলতে হবে। এখন অনেকে মনে করবেন যে আমি কি আওয়ামী লীগের পক্ষে বলছি? না, সন্ত্রাস দমন আইনেই তো আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করতে পারতেন গেজেট নোটিফিকেশন দিয়ে। আচ্ছা, এটা সম্ভব ছিল। কিন্তু যখন আপনি একটা ক্লজ প্রোভাইজও জুড়ে দিলেন যে আমি লয়ার, আমরা বলি কি এই রুলটা দেন আপনি,
এই রুলটার নিষ্পত্তি হওয়া পর্যন্ত অমুকের কাজটা আপনি স্থগিত রাখেন। ওনারাও ঠিক তাই করেছেন। কবে রুল শুনানি হবে আমরা লয়াররা কি করি, পেছানোর চেষ্টা করি। শুনানি যেটা আপনি মনে করেন যে আসে না, ডেট আসে না, আমার লাভ, স্থগিত থাকলে আমার লাভ। তো এখন তো কার লাভ হচ্ছে? সরকারেরও লাভ হচ্ছে, আওয়ামী লীগেরও লাভ হচ্ছে। এই পরীক্ষায় অংশগ্রহণ করবে না আওয়ামী লীগ। আপনার আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো 5 সিট পেত কিনা বা 10 সিট পেত কিনা সংশয় আছে, সন্দেহ আছে। সে তো নির্বাচন করতে না পারলে সে বলবে যে আমার তো অংশগ্রহণ করতেই দেয়নি, আমি তো অংশগ্রহণ করিনি। আপনি আওয়ামী লীগকে স্কেলে মাপবেন কিভাবে? আপনার তাপমাত্রা কি বলে, ওই যে সেন্টিগ্রেড সেলসিয়াস স্কেল বলেন, ওজনের মাপ বলেন, যেটাই বলেন, কোনো ভলিউমের মধ্যে বলেন, কোনোটাই আপনি পারবেন না। তো তাহলে তো আমি তো মনে করি যে জিনিসটা দুটো জিনিস এসছে, একটা হচ্ছে ছোট সংস্কার, একটা বড় সংস্কার। উনি দুটো অপশন দিয়েছেন। তো তাহলে যদি দুটো অপশন হয়, ঠিক আছে, আমাদের দাবি হলো ছোট সংস্কার, আমরা বড় দল, এটা তো অস্বীকার কেউ করবে না। তো তাহলে আপনি ছোট সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দেন। আপনার ওই যে পরিবেশ আইনজীবী কিংবা উপদেষ্টা যিনি আছেন রিজওয়ানা হাসান কি বললেন যে ডিসেম্বর আর জানুয়ারি, এর একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না। ঠিক আছে, আমাদের দরকার না, আপনি ডিসেম্বরের পরে দরকার নাই। আপনি যেটুকু সংস্কার এখন দরকার, একটা নির্বাচন ফেয়ার, আপনার কোনো ভয় ভীতির উপরে উঠে নিরপেক্ষভাবে মানুষ ভোটটা দিতে পারেন তার পছন্দের প্রার্থীকে, আপনি সেটা করে দেন। বাকিটা আপনি যদি সবটাই করতে পারেন তো বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সরকারের দরকার নেই। আপনারাই তো ইনডেফিনিট পিরিয়ডের জন্য আপনারা চালাতে পারেন। জি, ধন্যবাদ। বিরতির পরে এসে বাকি আলাপ করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ। আজকে আমরা যে বিষয়ে কথা বলছি রাজনীতির গল্প। আমি আবারও যেতে চাই মাসুদ কামাল আপনার কাছে। সেটি হচ্ছে যে মানে সংস্কার ইস্যুতে এবং নির্বাচন ইস্যুতে, করিডোর ইস্যুতে আপনি বিরতির আগে করিডোর বন্ধ নিয়ে বলেছেন। সেই ইস্যুতে আমাদের যে সেনাপ্রধান তিনি বক্তব্য দিয়েছেন দুদিন আগে, এবং তিনি পরিষ্কার করেছেন তাদের অবস্থান, এবং ইনি এও বলেছেন যে সংস্কার বা এইসব ইস্যুতে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয় নাই, কোনো পরামর্শ নেওয়া হয় নাই। বন্দর এবং করিডোর ইস্যুতে উনি ওনার বক্তব্য পরিষ্কার করেছেন। দেখেন, সেনাপ্রধান ওনার মানে বিভিন্ন মানে উচ্চপদস্থ সেনা সদস্যদের নিয়ে যে মিটিংটা করেছেন দরবারে, এটার ব্যাপারে কিন্তু কোনো মানে অফিসিয়াল কোনো ডকুমেন্ট কিন্তু আমরা কেউ পাইনি। হ্যাঁ, বাট সাংবাদিকরা যেভাবে করেন বিভিন্ন সোর্সের মাধ্যমে, সেভাবে ওটা বাইরে চলে আসছে এবং বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে লেখালেখি হয়েছে, এবং সেনা মানে সদর থেকেও এটার ব্যাপারে কোনো আপত্তিও আসে নাই। আচ্ছা, তারা কোনো বলে নাই যেগুলো আমরা বলিনি, এ কথা বলেনি। কাজে আমরা আপাতত সাধারণ মানুষ, আমাদের তো আগ্রহ একটা আছে, আমরা ধরে নিতে পারি উনি এ ধরনের কথাবার্তাই বলেছেন, হুবহু ওই কথাটাই বলেছেন, ওভাবেই বলেছেন। এটাতে এক একজনে এক একভাবে লিখেছে। আমি কিন্তু 4-5টা ভার্সন পেয়েছি। কাজে এই কোনটা যে উনি যে কীভাবে বলেছেন এটা তো আর আমি বলতে পারবো না। তবে সবগুলি মূল বক্তব্য একটা জায়গায় যে মিল আছে, সেটা হলো গিয়ে যে উনি বলতে চেয়েছেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে। উনি বলতে চেয়েছেন যে আপনার করিডোর দেওয়া নিয়ে ওনার আপত্তি, মানে ওনাদের আপত্তি, এবং উনি বলতে চেয়েছেন যে মব ভায়োলেন্সটাকে একদম বন্ধ করতে হবে। এই কথা আমি মিল পেয়েছি, হুবহু মিল, সবাই এই কথাগুলি লিখেছে। যদি উনি এটা বলে থাকেন, এরকম তো ভুলটা কোথায়? আমি তো মনে করি এই 3টা কথাই এদেশের সাধারণ মানুষের কথা। কারণ আপনি বলবেন যে সাধারণ মানুষের কথা আমি কেমনি কইলাম, আমি তো শেখ হাসিনার মতো বলতে পারতেছি না, সব আমি আমার কথা বলতেছি, আমি আমার ফ্যামিলির কথা বলতেছি, আমি যাদের সঙ্গে মিশি, যাদের সঙ্গে আমি কথা বলেছি, আমি তাদের ফিলিংসের কথা বলতেছি। এই 3টা কথা আমাদের সবার কথা। আমরাও চাই নির্বাচন ডিসেম্বরের মধ্যে হয়ে যাক, এবং ডিসেম্বরের মধ্যে না হলে মানে হলে পরে দেশ একদম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এটা মনে করি না। ডিসেম্বরের মধ্যে না হলে ক্ষতির সম্ভাবনা বেশি। যে কথাটা অসীম ভাই বলেন, খুব দারুণ কথা বলছেন, কিন্তু যে উনি তো নিজেই বলেছেন যে কম সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন মাস। আচ্ছা, আপনি আমাকে বলেন তো বাংলাদেশে কোন পলিটিক্যাল পার্টিটা এ পর্যন্ত বলেছে যে আমরা বেশি সংস্কার চাই? কে বলছে? উনি তো পলিটিক্যাল পার্টি একজন মুখপাত্র, আমি বলবো ওরা দলের বললো যে ছোট সংস্কার, আমরা ছোট সংস্কার চাই, ডিসেম্বর নির্বাচন। যদি ছোট সংস্কার দেওয়ার একটা অপশন থাকে, জি ধরেন এই কথাটা শেষ বলে আমি, যদি ছোট সংস্কার চাওয়ার একটা অপশন থাকে এবং সেটা চাইলে যদি ডিসেম্বরের আগে নির্বাচন হয়, তাহলে রিজওয়ানা হাসানের কথা কি মূল্য আছে? উনি তো বলছেন ডিসেম্বরের আগে না,
আচ্ছা। আগে তো হয় এই ফর্মুলায়, তাহলে ওটা কথা কি বললো আছে? জি জি, ধন্যবাদ। ব্যারিস্টার অসীম, আপনি একটু বলবেন ছোট করে যে এই যে নির্বাচন কমিশন আবার পুনর্গঠনের কথা উঠেছে, এনসিপি দাবি করেছে, কিন্তু এই কমিশন গঠন করার আগে তো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তাদের চিঠি দিয়ে জবাব নিয়ে এই সরকার এই কমিশন গঠন করেছিল, তাদেরও বক্তব্য নিয়েছেন, কিন্তু এখন আবার পুনর্গঠনের কথা উঠছে কেন? রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা হয়েছে কিনা হয়নি, আচ্ছা আমি ধরে নিলাম কোনো কথাই হয়নি কারোর সঙ্গে। আচ্ছা দৈব দুর্বিপাকে আপনার ঘটনাচক্রে ওনারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আমি যদি ধরে নিই, তাহলে যখন হয়েছে তখন তো আপনি বলেননি। আপনি কখন বলেছেন? অনেক মাস অতিবাহিত হবার পর। কখন? যখন নির্বাচন কমিশন আপনার ইশরাকের মেয়রশিপের বিরুদ্ধে আপিল করেনি, তখন এই বিষয়টা এসছে। তার মানে কি? আপনার একটা দুর্বিসন্ধি কারো না কারো আপনার প্রকাশিত হয়েছে, এটা স্পষ্ট। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো এই নির্বাচন কমিশনটা কবে ঘোষিত হয়েছে? ফেসিস্ট হাসিনা চলে যাবার 4 মাস পর। আচ্ছা, তার আগে যে নির্বাচন কমিশন আমাদেরকে উপহার দিয়েছে, বিতর্কিত ভোটারবিহীন নির্বাচনগুলো, তারা 4 মাস ধরে বসেছিল। আপনারা তখন তাদের পদত্যাগ চান নাই। বেহায়ার মতো নির্বাচন কমিশনগুলো বসেছিল। নির্বাচন কমিশনগুলো যদি তখনই রিকনস্টিটিউট হতো, তাহলে আমরা কি করতাম? যে আমাদের যে পরবর্তী যে নির্বাচন বা রোডম্যাপ যেটাকে আমরা বলি, গণতান্ত্রিক উত্তরণের অভিযাত্রায় নতুন মাত্রা সংযোজন করতে পারত নির্বাচন কমিশন। তারা ভোটার লিস্ট হালনাগাদ করা, রিটার্নিং অফিসার কারা হবেন, প্রিজাইডিং অফিসার কারা হবেন, কারা বিতর্কিত ছিলেন তাদেরকে খুঁজে বের করা, কারা বিগত সময়ে আপনার ভোটারবিহীন নির্বাচনকে বৈধতা দিয়েছিলেন, ফেসিস্টকে ফ্যাসিলিটেট করেছেন, তাদেরকে ফাইন্ড আউট করতে পারত। আপনারা তা করলেন না। 4 মাস পরে তারা গেলেন, নতুন এই নির্বাচন কমিশনটা হয়েছে। আপনারা গন্ডারের চামড়া এতদিন পরে আপনাদের মনে হয়েছে যে এখন তো কাতাকাতু লাগছে কিংবা চিমটিটা এখন ফিল করছি। এটা ঠিক না। ধন্যবাদ। আপনারা আমাদের দেশের জনগণকে আবার একটা অনিশ্চয়তার মধ্য দিকে ঠেলে দিতে চাচ্ছেন, আপনাদের অজ্ঞতাবশত হোক বা যে কোনো কারণে হোক। আমি এখনো বলি যে নতুন রাজনৈতিক দল যারা নতুন বন্দোবস্তের কথা বলেছেন, আমরা চাই না, আমি নিজে ব্যক্তিগতভাবে চাই না নতুন রাজনৈতিক দল আসুক, নতুন সংস্কৃতির কথা বলুক। আমি আপনাদের সাফল্য সবসময় কামনা করি। আসুন আমরা সবাই মিলে ভিউজ এক্সচেঞ্জ করি, কিন্তু এভাবে যদি আপনারা করেন, মানুষ কিন্তু সেটাকে নেগেটিভলি নেবে। ধন্যবাদ। ফারুক হাসান, আপনি একদম ছোট করে একটু বলবেন যে মানে ডিসেম্বর নির্বাচন, জুনে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, হঠাৎ করে আবার নির্বাচন কমিশন পুনর্গঠন, মানে এখানেও তো তাহলে সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা তো ইতিমধ্যেই পরিষ্কার তাদের আসলে এটা একবারেই রাজনৈতিক স্ট্যান্ডবাজি। কারণ এই নির্বাচন কমিশন গঠন করেছেন বর্তমান যিনি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি, এবং নির্বাচন কমিশন গঠনের আগে একটা সার্চ কমিটি করা হয়েছিল। এই সার্চ কমিটি প্রত্যেকটা পার্টিকে চিঠি দিয়ে 10 জন করে একটা নামের তালিকা নিয়েছিলেন। আপনারা দিয়েছিলেন? অফকোর্স আমরা দিয়েছি, বিএনপি দিয়েছে, তারাও দিয়েছে। আচ্ছা, তারাও তখন কিন্তু তারা পলিটিক্যাল পার্টি হয় নাই, তারপরেও তারা এই নির্বাচন ইস্যুতে, কমিশন গঠন ইস্যুতে তারা তাদের মতামত দিয়েছে, তাদের তালিকাও দিয়েছে। এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ভিত্তিতে এটা হয়েছিল। অফকোর্স। এখন আমার প্রশ্ন, আপনি এই কমিশন গঠনের সময় তালিকা দিলেন, তখন কোনো প্রশ্ন তুললেন না, তখন একবারে সুন্দর করে জয় বাংলার স্লোগান দিলেন, আর এখন হঠাৎ করে বলছেন যে নো, এটা তো আসলে ঠিক না, এটা তো আমরা মানি না। তাহলে এগুলো আপনাদের যে রাজনৈতিক স্ট্যান্ডবাজি, এটা এই দেশের জনগণ বুঝে। আরেকটি বিষয় ইতিমধ্যে সামনে আসছে, এই যে করিডোর, আমাদের সেন্ট মার্টিন বন্দর ইত্যাদি। দেখেন, সেনা প্রধানের একটা বক্তব্যকে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম মানে ছাপিয়েছে। আমাদেরও বক্তব্য সলিড। সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনীকে কেউ যদি বিতর্কিত করার চেষ্টা করে, এটা এই দেশের জনগণ অবশ্যই তা মোকাবেলা করবে এবং রুখে দাঁড়াবে। কারণ সেনাবাহিনীকে কোনোভাবেই আমরা বিতর্কের মুখে ফেলতে দেব না। আজকে যেটা হচ্ছে, কয়েকজন ইউটিউবার আর ওই সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এরা যা মন চাই মুখরোচক সেনাবাহিনীকে নিয়ে উদ্ভট মন্তব্য করছে। আর ওদের ফাঁদে পড়ে এই নব্য বিপ্লবীদের নামে কয়েকজন, এরা কিছুদিন আগে আপনারা দেখছেন যে সেনা প্রধানের সাথে নাকি সাক্ষাৎ করেছিল, এটা এসে আবার সোশ্যাল মিডিয়ায়। আরে ভাই, কি শুরু করছো তোমরা? এভাবে তো আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তোমরা যে নতুন বন্দোবস্তের কথা বলছো, এটা কি নতুন বন্দোবস্ত? আমাদের কথা ভাই পরিষ্কার, এই সরকারকে যে কারণে এদেশের জনগণ সমর্থন দিয়ে চেয়ারে বসেছিল, সেটুকুর বাইরে তাদের কোনো কিছু করার ইখতিয়ার নেই। আজকে আপনি মানবিক করিডোরের নামে আরেকটা দেশের হাতে, করিডোরের নামে প্রক্সি ওয়ারের দিকে আমাদের ঠেলে দেবেন, এটা তো মেনে নেব না। আলোচনা করবো। ফারুক হাসান, অসংখ্য ধন্যবাদ। জানাচ্ছেন মাসুদ কামাল এবং ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।